গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আগের দরপত্র বাতিল করে পুনরায় টেন্ডার দিয়ে শুরু হয় বিনামূল্যের বই ছাপার প্রক্রিয়া। এরই মধ্যে বিতর্কিত নতুন কারিকুলাম বাতিল করে বহু পাঠ্যপুস্তকে হয় ব্যাপক পরিমার্জন। এসব প্রক্রিয়া শেষ করে বই ছাপানোর চূড়ান্ত কার্যক্রম শুরু হতে দেরি হলেও জানুয়ারিতেই নতুন বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টার কথা বলে আসছিল এনসিটিবি, কিন্তু সেই চেষ্টায় সফল হতে পারেনি সংস্থাটি। পরিসংখ্যানে দেখা গেছে এবার সব মিলিয়ে 40 কোটি 15 লাখ বই ছাপানোর কথা, যার মধ্যে এখনও ছাপানো বাকি প্রায় 9 কোটি 24 লাখ বই, আর মোট বিতরণ বাকি 13 কোটি 82 লাখের বেশি। প্রাথমিক ও প্রাক প্রাথমিকের 9 কোটি 19 লাখ বইয়ের মধ্যে ছাপানো হয়েছে 8 কোটি 87 লাখের বেশি বই, বিতরণ হয়েছে প্রায় 8.5 কোটি। এখনও 32 লাখ 19 হাজার বই ছাপানো বাকি, আর বিতরণ বাকি প্রায় 73 লাখ বই। মাধ্যমিকের মোট 30 কোটি 96 লাখ বইয়ের মধ্যে ছাপানো হয়েছে 22 কোটির কিছু বেশি বই, আর বিতরণ হয়েছে 18 কোটির কাছাকাছি। এখনও ছাপানো বাকি প্রায় 9 কোটি বই এবং বিতরণ বাকি প্রায় 13 কোটি 10 লাখ বই। এনসিটিবি বলছে, বই ছাপানো ও বিতরণে দেরি হবার পেছনে অনেক ছাপাখানা মালিকের অসহযোগিতা সহ নানা কারণ দায়ী। প্রিন্টারদের একটা চক্র কাজ করেছে, ইতিমধ্যেই তারা ধরাও পড়েছে যে মার্চের 25 তারিখে সকল বই দেওয়া সম্ভব হবে না। 3টি বই, বাংলা, ইংরেজি, গণিত, এটিও তারা জানুয়ারি মাসের পুরোটাই লাগবে, কিন্তু প্রকৃতপক্ষে জানুয়ারি মাসের মধ্যে আমরা 60% বই দেওয়া হয়ে গেছে। বাকি থাকা বই অগ্রাধিকার ভিত্তিতে ছাপিয়ে বেশি গুরুত্বপূর্ণ বই এ মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কথা বলছে এনসিটিবি। প্রয়োজনীয় বইগুলি ছাপা হয়ে যাবে ফেব্রুয়ারির মধ্যে। বড়জোর 5 কোটি বই এখন প্রয়োজনীয় বই, এইটা আমাদের ছাপতে হবে এই ফেব্রুয়ারির মধ্যে এবং ছেপে শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে হবে। এটা অসম্ভব কিছুই নয়। প্রিন্টাররা চাইলেই এই বইগুলো ছাপিয়ে ফেলতে পারে। প্রায় 4 কোটি বই এখনও বাধাই হওয়ার অপেক্ষায় আছে। হিসাব অনুযায়ী সব বই হাতে পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হচ্ছে কমপক্ষে মার্চের মাঝামাঝি পর্যন্ত। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। আরমান মিয়া সিএনজি নিয়ে দাবড়ে বেড়ান রাজধানী জুড়ে। দুপুর প্রায় 1টা আগারগাঁও পঙ্গু হাসপাতালের সামনে সিএনজি নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। তার মতো এভাবেই সিএনজি নিয়ে দাঁড়িয়ে থাকেন চালকেরা। সিএনজি চালকেরা ভাড়া কেমন হাঁকাচ্ছেন তার অনুসন্ধানে টিম ডিবিসি নিউজ। যাত্রী সেজে যাত্রাবাড়ি যাওয়ার জন্য ভাড়া জানতে চায় টিম ডিবিসি নিউজ। সেই চালক আরমান মিয়া জানান, যাত্রাবাড়ি যেতে হলে গুনতে হবে 600 টাকা। তবে তিনি মিটারে যাবেন না, কারণ মিটারে যাত্রাবাড়ি যেতে খরচ হয় মাত্র 250 টাকার মতো। আরে মিটারে হিসাব করবেন কি? মিটারে কয়দিন আগে মিটারে ক্যাব চলে না, গাড়ি আসা 10 বছরে মিটারে গাড়ি চলে না, কি এর মিটার চান আপনি? তবে সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করতে পারবেন না। এর ব্যত্যয় হলে অনধিক 6 মাসের কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবার বিধান রয়েছে। তবে এতদিন আইনে থাকলেও প্রয়োগ ছিল অতি নগণ্য। এবার নড়ে চড়ে বসেছে বিআরটিএ। আইনকে কাগজে কলমে না রেখে কার্যকর করতে চায় সরকারের এ সিদ্ধান্তে বাতিলের দাবিতে সড়কে আন্দোলনে নামে সিএনজি চালকেরা। তাদের তোপের মুখে পিছু হটে সরকার। জ্যাম পড়লে তো মিটারের ইউটটা বাড়বে, এখন যাত্রী বহন করতেছে না, এগুলো আপনি বহন করবেন, উনি বহন করতেছে না। 500 টাকা যদি মিটারের বিলে আসে উনি তো দিচ্ছে না, কারণ এগুলা নিয়ে ঝগড়াঝাটি হয়। একটা গাড়ির জমা 1200 টাকা, গ্যাস আছে 300 টাকা, কত হয়েছে? 1500। নিজের খরচা আছে 200, কত হয়েছে? 1700। এটি থইয়া তারপরে ফ্যামিলি চালাইতে হয়। কিছু কিছু গাড়ি আছে সাদের নিজস্ব গাড়ি, আর কিছু কিছু গাড়ি আছে মনে করেন আপনার পার্সোনাল গাড়ি, কোনো মিস্ত্রি আছে, কোনো মহাজন আছে, ওরা আবার মান্থলি দিয়ে চালায়। সরকার পরিবর্তন হলেও সিএনজি চালকদের নৈরাজ্য থামেনি বলে মনে করেন সাধারণ যাত্রীরা। অবশ্যই মিটারে ভালো, কারণ ওরা তো মিটার অন করে দেয়, সেখানে দেখা যাচ্ছে যে 100 টাকার মতো হয়তো ওঠে, কিন্তু এখানে তো আমাকে 150 টাকা দিতে হচ্ছে। এই জন্যই তো বললাম যে এইটুকু রাস্তা 7 মিনিটের রাস্তা, 7 মিনিটের রাস্তা 150 টাকা। নতুন আদেশ প্রত্যাহার করা হয়েছে, তবে বলবৎ থাকবে আইন, এমনটি বলছে বিআরটিএ। আর পুলিশ বলছে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। মিটারে চলতে হবে, যেহেতু সিএনজি চলে সিএনজি নীতিমালার অধীনে, নীতিমালায় বলা আছে মিটারে চলতে হবে, মিটারে চলবে। মিটারে না চললে ব্যবস্থা যাদের নেওয়ার কথা তারা নিশ্চয়ই নেবে। যেভাবে আইনে রয়েছে, বিভিন্ন স্টেক হোল্ডার্স যারা রয়েছে তারা সহ মিলে যে সিদ্ধান্তটা আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে।
সাধারণ মানুষকে আবারও জিম্মি করে সিএনজি চালকরা ফায়দা লোটার শুধু চেষ্টাই করছে না, সড়কে নৈরাজ্য সৃষ্টি করছে, এমন দাবি যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের। বলেন, ট্রাফিক ব্যবস্থাপনায় কঠোর না হলে জনমনে বাড়বে অসন্তোষ। 1 ঘন্টার মধ্যে বিআরটিএ অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে যে প্রজ্ঞাপনটি জারি করেছিল সেটি বন্ধ করলেন। তা এটি স্থগিত করার মধ্য দিয়ে এই নৈরাজ্যকারীদের আরও এক দফা উস্কে দিয়েছে। সিএনজি সহ ভাড়ায় চালিত যেসব যানবাহন আছে সেগুলোর বিষয়ে কঠোর মনিটরিং প্রয়োজন বলে মনে করছে যাত্রী কল্যাণ সমিতি। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। গত 15 বছর রাউজান ছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক এমপি ফজলে করিমের নিয়ন্ত্রণে। 5ই আগস্ট রাজনৈতিক পালাবদলের পর ফজলে করিম কারাবন্দী হলে রাজনীতির মাঠ দখলে মরিয়া হয়ে ওঠে বিএনপির প্রভাবশালী 2 নেতা গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকার। 2 নেতার এই বিভক্তিতে আধিপত্য ধরে রাখতে তাদের অনুসারীরা জড়াচ্ছে একের পর এক সংঘর্ষে। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়ার পাশাপাশি ঘটছে গোলাগুলির ঘটনাও। 2 দিন আগেও একটা মানুষ গুলিবিদ্ধ হয়েছে রাউজানে। তো আমরা তো কোনো কিছুর সাথে জড়িত না, তাহলে আমরা কেন এগুলো ভুক্তভোগী হচ্ছি? চাঁদা না দিয়াই গেল 24শে জানুয়ারি জুমার নামাজে যাওয়ার পথে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জাহাঙ্গীরের হত্যাকারীদের সবার হাতেই ছিল অস্ত্র। প্রশাসনের কাছে একটা দাবি আমাদের, তাদের আইনের আওতায় এনে তাদের সুষ্ঠুভাবে যেভাবে বিচার করে যাতে অন্য কারো মানুষের এরা ক্ষতি করতে না পারে। সবশেষ গত 15ই ফেব্রুয়ারি 3টি অটোরিকশায় 15 থেকে 20 জন অস্ত্রধারী এসে সাবেক ছাত্রদল নেতা পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবুকে এলোপাথারি গুলি করে। বর্তমানে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি। ওনার লাইফ সাপোর্ট আছে, উনি আমরা বলতে পারতেছি না এমন অবস্থা আমাদের। আধিপত্য ও চাঁদাবাজি নিয়ে গত 6 মাসে রাউজানে অর্ধশত গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ ও আহত হয়েছে অনেকে। তবে এসব ঘটনায় এখনও ধরাছোঁয়ার বাইরে বিএনপির বড় 2 নেতার অনুসারীরা। বিশেষ করে অপরাধপ্রবণ যে এলাকাটা আছে বা যেখানে একটু বেশি ঝুঁকিপূর্ণ আছে সেখানে আমাদের স্পেশাল নজর রয়েছে এবং সেখান থেকে আমরা নিয়মিত গোয়েন্দা তথ্য নিচ্ছি। আমরা আশাবাদী যে সেই এলাকাগুলো অপরাধ ক্রমান্বয়ে হ্রাস পাবে। তবে আধিপত্য নিয়ে সংঘর্ষের অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি চট্টগ্রাম বিএনপির শীর্ষ 2 নেতার। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ধুলার আস্তরে ঢাকা চাঁদপুর পৌরসভার কুমিল্লা সড়ক, ট্রাক রোড, পুরান ঢাকার বাজার, দোকানঘর ও বঙ্গবন্ধু সড়ক। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ। বেহাল সড়কে গাড়ি চলাচল করতে যেয়ে প্রায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সংস্কারের নামে এ পর্যন্ত বেশ কয়েকবার কাজ করা হলেও হয়নি পিচ ঢালাই। রয়েছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও। একটা থালা একটা ফুসকুনির মতো, যে এদিক দিয়ে এলো এদিকে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। ঠিক আছে, অনেক গাড়ি 2-3টা গাড়ি আমাকে এদিক দিয়ে উল্টেও ফিরে গেছে। 2 দিন পর টায়ার লিক হয়, তারপরে অনেক সময় এক গাড়ি আরেক গাড়ির সাথে ধাক্কা খায়। পৌরবাসী বলছেন, সড়কের অতিরিক্ত ধুলাবালির কারণে দূষিত হচ্ছে পরিবেশ। বন্ধ রাখতে হচ্ছে আশেপাশের বাড়িঘরের দরজা জানালা। এই ধুলাবালুর কারণে এই এলাকাতে আমাদের থাকাটা বা বসবাস করাটা এক ধরনের কষ্টকর হয়ে পড়ছে। বাসাবাড়ি তো পুরা বালু 24 ঘন্টা, কেন এই রোডটা দিয়ে ট্রাক গাড়ি চলে বেশি। বাতাসে ধুলাবালির উপস্থিতিতে বাড়ছে জনস্বাস্থ্যের ঝুঁকি। রাস্তায় ধুলাবালুর জন্য আমাদের সাধারণ মানুষের স্বাস্থ্যের অনেক ঝুঁকি বেড়ে যেতে পারে। দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট যাদের, এদের একটা প্রভাব পড়বে। এই শ্বাসকষ্টের জন্য তাকে বারবার হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে। সংস্কার চলছে দাবি করে 2 মাসের মধ্যে শেষ করার আশ্বাস পৌর প্রশাসকের। চাঁদপুর পৌরসভার যে প্রধান সড়কগুলো আছে সেই সড়কগুলোতে আমরা ইতিমধ্যে সংস্কারের কাজ শুরু করেছি। অবশিষ্ট যে রুটগুলো আছে সেগুলো আমরা কাজ করার জন্য কন্ট্রাক্টরকে আমরা প্রেসারের মধ্যে রেখেছি। আশা করি আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে আমাদের চাঁদপুরের প্রধান সবগুলো সড়কের কাজ আশা করি শেষ হয়ে যাবে। গুণগত মান বজায় রেখে দ্রুত সড়ক সংস্কারের কাজ শেষ করার দাবি পৌরবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। এ দৃশ্য 28 বর্গ কিলোমিটার এলাকা বেষ্টিত লক্ষ্মীপুর পৌরসভার খানাখন্দে ভরা সড়কের। পৌরসভার 15টি ওয়ার্ডে 130 কিলোমিটার পাকা ও 35 কিলোমিটার কাঁচা রাস্তার মধ্যে গেল বন্যায় ক্ষতিগ্রস্ত হয় 65 কিলোমিটার পাকা রাস্তা।
গত আগস্টের বন্যায় ৯০% এলাকা পানির নিচে থাকায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। চলাচলের দুর্ভোগ যেখানে নিত্যসঙ্গী, ঘটছে দুর্ঘটনাও। বন্যা হওয়ার কারণে রাস্তাটা একদম ফুল নষ্ট হয়ে গেছে। এখন আমরা চলাফেরা করতে পারি না। এখান দিয়ে রোডে খাদা ভাঙ্গাচুরা 2001 সালে রোড এদেরকে আসো না এলাকার কাউন্সিলররাও করে ডরে না। স্থানীয়রা জানায় গাড়িতে 10 মিনিটের রাস্তা পার হতে লাগে প্রায় 1 ঘন্টা। বিপাকে গাড়ি চালক, যাত্রী ও রোগীরা। কোনো গাড়ি যাইতে পারে না, কোনো অটো যাইতে পারে না, কোনো রিক্সা চলাচল করতে পারে না, রাস্তা ভাঙাচুরা। মানুষ এতে যাতায়াত করতে একবার অসুবিধা। এটা তো দ্রুত তাড়াতাড়ি এটা করণের দরকার। স্থানীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করি উনি যাতে এই সমস্ত রাস্তাগুলোর কাজ অতি দ্রুত সময় করে দেয় এবং জনজীবনের মানুষের যাতে একটু স্বস্তি আসে। অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের আশ্বাস পৌর প্রশাসকের। বরাদ্দের আলোকে আমরা যদি প্রকল্প বাস্তবায়ন করতে পারি, আমরা অগ্রাধিকার দিচ্ছি। যে সকল রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলিকে অগ্রাধিকার দিচ্ছি। এটার আলোকে আমরা কাজ করতে পারলে নিশ্চয়ই খুব স্বল্প সময়ের মধ্যে আমরা আমাদের যে সমস্যাটি উত্তরণের সম্ভব হবে। শুধু আশ্বাস বা প্রতিশ্রুতি নয়, সড়ক সংস্কারে দ্রুতই পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই আশা লক্ষ্মীপুর পৌরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। কক্সবাজার শহরে নাজিরাটেক শুটকি পল্লীর মাচায় মাচায় ছুরি, লাইট্টা, ফাইসা, পোয়াসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। ভালো মানের শুটকি পেতে আকার ও ওজন ভেদে শুকনো হবে 3 থেকে 15 দিন। অন্তত 50 বছর আগে বাকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকায় গড়ে ওঠা এই শুটকি পল্লী ঘিরে 30,000 শ্রমিকের জীবন জীবিকা। তারা বলছেন প্রাকৃতিক পরিবেশে শুকানো হয় বলে এখানকার শুটকির মান বেশ ভালো। আমি ছেলে শ্রমিক হিসাবে 700 টাকা বেতন পাই। শুকানোর মৌসুমের কাজ খুব আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চলতেছে, কারণ শীতকালে মাছ ক্ষতি হয় না। আরও অন্তত 1,500-এর বেশি শুটকি মহাল কক্সবাজার সদর, কুতুবিয়া, মহেশখালী ও টেকনাফে। স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হয় বিভিন্ন জেলায়। চীন, থাইল্যান্ড, তাইওয়ান, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও এই শুটকির কদর বেশ। সবকিছুর দাম বাড়াতেই ওই প্রভাবটা আমাদের এখানে কাঁচা মাছের মধ্যে পড়ছে। এখানে যদি সরকার যদি কি কোল্ড স্টোরের ব্যবস্থা করে দেয় তাহলে ওখানে শুটকিগুলো এখানে রাখে কি। ব্যাপক উৎপাদন হলেও কক্সবাজারে শুটকি সংরক্ষণের জন্য নেই কোল্ড স্টোরের ব্যবস্থা। আমরা আশা করি আগামী দিনে সরকার উদ্যোগ নেবে এবং এখানে একটি ভালো স্টোর করবে, যে স্টোরে আমরা শুটকিগুলো অর্গানিকভাবে সুন্দরভাবে সংরক্ষিত করে সারা দেশে রফতানির পরে বিদেশেও রফতানি করে আমরা রেমিটেন্স আয় করতে পারবো। শুটকির গুণগত মান উন্নয়ন ও উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে মৎস্য বিভাগ। আমরা ইলেকট্রিক ড্রায়ার নিয়ে কাজ করছি। আমরা এই টেকনোলজিগুলো শুটকি উৎপাদনকারীদেরকে দিতে চাই, যাতে করে তারা বর্ষা মৌসুমে সূর্যের আলো না থাকলেও তারা শুটকি উৎপাদন করতে পারে এবং তারা যে কেমিক্যালগুলো তারা ব্যবহার করে বা কীটনাশক ব্যবহার করে সেইগুলো থেকে তারা যেন বিরত থাকে। কক্সবাজারে সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত চলে শুটকি উৎপাদনের মৌসুম। ডিবিসি নিউজ ডেস্ক। চরলাপুর গ্রামের মেঘনা নদীর পাড়ে চলছে শুটকি তৈরির কাজ। প্রতিবছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত মাছ সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে শুকানো হয় মাচাতে। এরপরেই শুটকি মজুত করেন ব্যবসায়ীরা। এখানে তৈরি হওয়া শুটকির অর্ধেকেই পুঁটি মাছের। প্রতি কেজি বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়, ট্যাংরা 600 থেকে 700 আর শোল 1000 থেকে 1200 টাকা প্রতি কেজি। 1500 থেকে 1700 টাকায় বাইম, কাইকা 1000 থেকে 1200 টাকা, গইন্না 550 থেকে 1000 টাকা এবং রুই শুটকি বিক্রি হচ্ছে 700 টাকায়। ব্যবসায়ীরা জানান এবছর শত কোটি টাকার শুটকি বেচাকেনা হলেও মহাজনদের চড়া সুদ পরিশোধ করে তাদের লাভ থাকছে না। তাই ঋণ সুবিধা ও সরকারি সহযোগিতা চান তারা। মহাজনী যে টাকাগুলো আনি না ওদেরকে কিছু ইনভেস্ট করতে হয়, ইনভেস্ট করে আমাদের হাতে থাকে না। এই শুটকি পল্লীতে আমাদের শতাধিক পরিবার শ্রমিক হিসেবে কাজ করে। ব্যবসায়ীদের প্রশিক্ষণ ও সহযোগিতা দেওয়ার কথা জানালো উপজেলা প্রশাসন। যে সকল এই শুটকি ব্যবসায়ীরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করছে, আমরা ব্যাংকের সাথে তাদেরকে একটু লিয়াজো করে দিচ্ছি, তারা যাতে খুব সহজেই ব্যাংকিং খাতের এই ঋণটা তারা গ্রহণ করতে পারে এবং একই সাথে যারা এই শুটকি ব্যবসায়ের সাথে জড়িত তারা তাদেরকে আমরা একটা ডাটাবেস তৈরি করছি এবং তাদের প্রশিক্ষণের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা আমরা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছি আমাদের মৎস্য বিভাগের মাধ্যমে।
চরলাপুর শুটকি পল্লীতে কর্মসংস্থান হয়েছে স্থানীয় কয়েকশো নারী পুরুষের। বাজারে দেশীয় মাছের সহজলভ্যতা ও সরকারি সহযোগিতা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, এমন প্রত্যাশা প্রান্তিক ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক। ইতালির সার্দিনিয়া দ্বীপের খাঁচকাটা পাহাড়ি অঞ্চলে মেষ পালকরা তৈরি করেন কাসু মার্জু নামের এক ধরনের পচা পনির, যা পোকামাকড় দিয়ে ভর্তি থাকে। 2009 সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিশেষ পনিরকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পনির হিসেবে ঘোষণা করা হয়। এই পনিরের ওপর এক ধরনের মাছি ডিম পাড়ে। সেখান থেকে বের হয়ে আসা মাছের লার্ভা পনিরের ভেতর গর্ত করে প্রোটিন হজম করে এবং সেটিকে নরম ও ক্রিমের মতো উপাদানে পরিণত করে। কাসুমার্জুর স্বাদ বেশ ঝাঁঝালো। কিছু মানুষের দাবি এটি একটি উত্তেজক খাবার। অনেকেই বলেন এটি মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে, কারণ মাছি থেকে মাইয়াসিস নামক রোগ হতে পারে। তবে এখন পর্যন্ত কাসুমার্জুর সাথে এর কোনো সম্পর্ক পাওয়া যায়নি। এই পনিরটি বাণিজ্যিকভাবে বিক্রি নিষিদ্ধ, তবে সার্দিনিয়ার লোকেরা শত বছর ধরে এটি খেয়ে আসছে। পর্যটকরা সার্দিনিয়াতে ঘুরতে আসলে সাধারণত পনির খেতে পছন্দ করেন, তবে অনেক সাহসী পর্যটক কাসুমার্জুর স্বাদও নেন। ইতালির আরও কয়েকটি অঞ্চলে পনিরের নিজস্ব রূপ রয়েছে। অঞ্চল ভিত্তিক পনিরগুলোকে বিশেষ কিছু আকৃতিতে দেখা যায়। সার্দিনিয়ার প্রতিটি উপ অঞ্চল পনির তৈরিতে নিজস্ব পদ্ধতি অনুসরণ করে এবং ভিন্ন ধরনের দুধ ব্যবহার করে। কাসুমার্জু সাধারণত জুন মাসের শেষে তৈরি হয়। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন নতুন খাদ্য ধারণার আওতায় মাছের লার্ভা খাওয়ার বিষয়টি নিয়ে পুনরায় গবেষণা শুরু করেছে, কারণ পোকামাকড় খাওয়ার প্রচলন বিশ্বের অনেক দেশেই আছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।